নমস্কার, সাহিত্যকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিন্দুর ছেলে ছোট গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। দর্শকদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করছি আজকের পর্ব। অন্নপূর্ণা লজ্জায় মুড়িয়া গিয়া বলিলেন, ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি। আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে। লোকেশে বলিলেন, আচ্ছা তাই তাই, যা নরেন তুই বাইরে গিয়ে পড়তে বসগে, বড় লোকের ছেলের সঙ্গে মিশিস নে বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলেন, হালা, তোর জন্য কি কুটুম্বিতেও বন্ধ করতে হবে? কি করে চলে এলি বলতো? বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কটম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। এই পালাবি কোথায় শুনি? বিন্দু কহিল, যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব, ভেবো না। অন্নপূর্ণা বলিলেন, সে আমি জানি, যাতে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না, সে কি তুই না করে ছাড়বি? চিরকলটাই বউ নিয়ে আমার হাড়মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন। মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিয়া বলিলেন, না ঠাকুরপো, তোমরা আর কোথাও গিয়ে থাকো গে, না হয় এই বউটিকে বিদেয় করো, আমি আর রাখতে পারবো না, আস্তে স্পষ্ট বলে গেলুম বলিয়া চলিয়া গেলেন। মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বিন্দু বলিলে, জানি নে, বড়গিন্নি বলেছে দাও আমাদের বিদেয় করে। মাধব আর কিছু বলিল না, টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল। ঠাকুরজি দেখিতে বোকার মতো ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বউয়ের অনেক টাকা, তিনি তখনই সেই দিকে ঢলিলেন এবং প্রতি রাত্রে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভর্ৎসনা করিতে লাগিলেন। তোমার জন্যই আমার সব গেল, তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি হতাম রাজার মা। আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কালো ভূতের মতো ছেলেটাকে ছোট বউ? বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কাল ভূতের সমস্ত পরমায়টা নিঃশ্বাসে উড়াইয়া দিয়া গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন। প্রিয়নাথও মনে মনে নিজের বোকামের জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন। এমনই করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউর প্রতি ঠাকুরজির স্নেহ প্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল। আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনোদিন বাঁধতে দেখলুম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধে দিই। বিন্দু বলিল, না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারিনি, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরজি অবাক হইয়া বলিলেন, ও আবার কি কথা ছোট বউ? ছেলে বড় হলে এই স্ত্রী মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো 70-এর মুখে ছাই দিয়ে আরো 6 মাস বছরের বড়, তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব? বিন্দু বলিল, তুমি ছাড়বে কেন ঠাকুরজি? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা, কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোঁপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে না কি করবে, ছি ছি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়ে যাইতেছিলেন, বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো, গা দেখি। বিন্দু এলোকেশের সামনে ভারী লজ্জা পাইয়া বলিল, কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি, অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা বলিলেন, না, তুই বুড়ি, আয় কাছে আয়, ভাদ্র আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। বিন্দু বলিল, কখনো যাব না, বলছি কিছু হয়নি, বেশ আসি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, দেখিস ভাঁড়াস নে যেন, বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেলেন। এলোকেশী বলিল, বড় বউর যেন একটু বায়ের ছিট আছে না? বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সে পথেই ফিরিয়া যাইতেছিল। বিন্দু ডাকিয়া বলিল, দিদি শোনো শোনো, খোপা বাঁধবে? অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন, ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশীকে বলিলেন, আমি কত বলেছি ঠাকুরজি, ওকে বলা মিছে, অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না পরবে না, অত রূপ তা একবার চেয়ে দেখবে না, ওর সব সৃষ্টি ছাড়া মতিব বুদ্ধি, ছেলেও হচ্ছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বলল জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়, ছোট মারও কত আছে, পরে কি? বিন্দু সগর্বে মুখ তুলিয়া হাসিয়া বলিল, তবে দেখো দিদি, ছেলেকে 10-এর 1 জন করে তুলতে হলে মায়ের এরকম সৃষ্টি ছাড়া মতবুদ্ধির দরকার কি না?
যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোকে দেখিয়ে বলবে ওই অমূল্যর মা। অন্নপূর্ণা তাহা দেখিতে পাইয়া সস্নেহে বলিল, সেই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে আমরা কোনো কথা কইনে। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন। কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমরা মনে ঠাঁই দিই নে। বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল, কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। বাপরে! সহসা তার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল, না দিদি, ও আশায় যদি কোনোদিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি ছোট জায়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নহে, কিন্তু আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনোদিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করেন নাই। আজ তাহার চৈতন্য হইল। কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এত যক্ষের মতো সজাগ, এমন প্রেতের মতো সতর্ক? নিজের পুত্রের এই সর্বমঙ্গল কাঙ্ক্ষিনীর মুখের দিকে চাহিয়া অনির্বচনীয় শ্রদ্ধার মাধুর্যে তাহার মাতৃহৃদয় পরিপূর্ণ হইয়া গেল। তিনি উদ্গত অশ্রু গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন। ঠাকুরজি বলিলেন, তা হোক ছোট বউ, আজকে তোমার। বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, হা ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও, এ বাড়িতে ঢুকে পর্যন্ত কোনোদিন দেখিনি, বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল। দিন 5-6 পরে একদিন সকালবেলা বাটির পুরাতন নাপিত যাদবের ক্ষৌর কর্ম করিয়া উপর হইতে নামিয়া যাইতেছিলেন। অমূল্য আসিয়া তাহার পথরোধ করিয়া বলিল, কৈলাস দাদা, নরেন্দার মতো চুল ছাঁটতে পারো? নাপিত আশ্চর্য হইয়া বলিলেন, সে কিরকম দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল, দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে একেবারে ছোট ছোট, পারবে ছাঁটতে? নাপিত হাসিয়া বলিল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়িল না, সাহস দিয়া কহিল, ও শক্ত নয় কৈলাসদা, এইখানে 12 আনা, এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভে রূপাই করিয়া বলিল, কিন্তু আজ কি বার? তোমার ছোট মা হুকুম না দিলে তো ছাড়তে পারি রে দাদা। অমূল্য বলিল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি। বলিয়া এক পা গিয়াই ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা, তোমার ছাতিটা একবার দাও, না হলে তুমি পালিয়ে যাবে। বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল। ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল, ছোট মা, শিগগির একবার এসো তো। ছোট মা সবেমাত্র স্নান সারিয়া আহ্নিকে বসিতেছিল। ব্যস্ত হইয়া বলিল, ওরে ছুসনে ছুসনে, আহ্নিক করছি। আহ্নিক পরে করো ছোট মা, একটিবার বাইরে এসে হুকুম দিয়ে যাও। ইন্দু কিছু আশ্চর্য হইল। তাহার চুল ছাটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয়, আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাটিতে চাহিতেছে বুঝিতে না পারিয়া সে বাহিরে আসিতেই নাপিত কহিল, বড় শক্ত ফরমাস হয়েছে মা, নরেনবাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনি করে ছাঁটতে হবে। ও কি আমি পারবো? অমূল্য বলিল, খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেনদাকে ডেকে আনি। বলিয়া ছুটিয়া চলিয়া গেল। নরেন বাড়ি ছিল না। খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল, সে নেই। আচ্ছা নাই থাকলো, ছোট মা, তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও, বেশ করে দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট। তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল, আমি এখন আহ্নিক করবো যে রে? আহ্নিক পরে করো, নইলে ছুঁয়ে দেব। বিন্দুকে অগত্যা দাঁড়াইয়া থাকিতে হইল। নাপিত চুল কাটিতে লাগিল। বিন্দু চোখ পিটিয়া দিল। সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল। অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশি হইয়া বলিল, এই ঠিক হয়েছে, বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল। নাপিত ছাতি বগলে করিয়া বলিল, কিন্তু মা, কাল এ বাড়ি ঢোকা আমার শক্ত হবে। বামন ঠাকুর ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল। বিন্দু রান্নাঘরের একধারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল, অমূল্য বাড়িময় কাকার চুল আঁচড়াইবার বুরুষ খুঁজিয়া ফিরিতেছে। খানিক পরেই সে কাঁদিয়া আসিয়া বিন্দুর পিঠের ওপর ঝুঁকিয়া পড়িল। কিচ্ছু হয়নি ছোট মা, সব খারাপ করে দিয়েছে, কাল তাকে আমি মেরে ফেলবো। বিন্দু আর হাসি চাপিতে পারিল না। অমূল্য পিঠ ছাড়িয়া দিয়া রাগে কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি কি কানা, চোখে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। অমূল্য আরও রাগে গিয়া বলিল, কাল কি করে 12 আনা হবে? এইখানে চুল কই? অন্নপূর্ণা শান্ত করিবার জন্য বলিলেন, 12 আনা না হোক, 8-10 আনা হতে পারবে, ছাই হবে। 8 আনা 10 আনা কি ফ্যাশন? সেদিন অমূল্য ভালো করিয়া ভাত খাইল না, ফেলিয়া ছড়াইয়া উঠিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, তোর ছেলের টেরি বাগাবার শখ হলো কবে থেকে রে? বিন্দু হাসিল, কিন্তু পরক্ষণেই গম্ভীর হয়ে একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দিদি,
তুচ্ছ কথা, তাই হাসছি বটে, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করেই হয়। অন্নপূর্ণা আর কথা কহিতে পারিলেন না। দুর্গাপূজা আসিয়া পড়িল। ও পাড়ার জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হইয়াছিল। 2 দিন পূর্ব হইতেই নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল। সপ্তমীর রাত্রে অমূল্য আসিয়া ধরিল, ছোট মা, যাত্রা হচ্ছে, দেখতে যাব? ছোট মা বলিলেন, হচ্ছে না হবে রে? অমূল্য বলিল, নরেনদা বলেছে 3টে থেকে শুরু হবে। এখন থেকে সমস্ত রাত্রির হিমে পড়ে থাকবি? সে হবে না, কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। অমূল্য কাঁদো কাঁদো হইয়া বলিল, না, পাঠিয়ে দাও, কাকা হয়তো যাবেন না, নয়তো কত বেলায় যাবেন। বিন্দু বলিল, 3টে-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব, এখন শো। অমূল্য রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়া দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া রহিল, কিন্তু টানিতে চাহিল। সে হাত সরাইয়া দিয়া শক্ত হইয়া পড়িয়া রহিল। তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলেই বোধ করে একটু ঘুমাইয়া পড়িয়াছিল। বাহিরের বড় ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভাঙিয়া গেল। সে উৎকর্ণ হইয়া গুনিতে লাগিল, 1টা, 2টো, 3টে, 4টে। ধরফর করিয়া সে উঠিয়া বসিয়া বিন্দুকে সজোরে নাড়া দিয়া তুলিয়া দিয়া বলিল, ওঠো ওঠো ছোট মা, 3টে-4টে বেজে গেল। বাহিরের ঘড়িতে বাজিতে লাগিল 5টা, 6টা, 7টা, 8টা। অমূল্য কাঁদিয়া ফেলিয়া বলিল, 7টা 8টা বেজে গেল, কখন যাব? বাহিরের ঘড়িতে তখনও বাজিতে লাগিল 9টা, 10টা, 11টা, 12টা বাজিয়া থামিল। অমূল্য নিজের ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইয়া চুপ করিয়া শুইল। ঘরের উধারের খাটের ওপর মাধব শয়ন করিতেন। চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গিয়াছিল। উচ্চহাস্য করিয়া তিনি বলিলেন, অমূল্য, কি হলো রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। বিন্দু হাসিয়া বলিল, ও যে করে আমাকে তুলেছে, ঘরে ধরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হয়ে আছে দেখিয়া তাহার দয়া হইল। সে বলিল, আচ্ছা যা, কিন্তু কারোর সাথে ঝগড়াঝাটি করিস না। তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল। পরদিন বেলা 10টার সময় যাত্রা শুনিয়া হৃষ্ট চিত্তে অমূল্য ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখাইয়া বলিল, কই গেলেন না আপনি? বিন্দু জিজ্ঞাসা করিল, কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোট মা। কাকা, আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খেমটার নাচ হবে। কলকাতা থেকে 2 জন এসেছে, নরেনদা তাদের দেখেছে, ঠিক ছোট মার মতো, খুব ভালো দেখতে। তারা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছ, বলিয়া মাধব হো হো করিয়া হাসিয়া উঠিলেন। রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্যকে কহিল, তুই একবার আর ওখানে যাবি না হারামজাদা, বজ্জাত। কে বললে আমার মতো? নরেন? অমূল্য ভয়ে বলিল, হ্যাঁ, সে দেখেছে যে। কই নরেন? আচ্ছা, আসুক সে। মাধব হাসি দমন করিয়া বলিলেন, পাগল তুমি, দাদা শুনেছেন, আর গোলমাল করো না। কাজেই বিন্দুর কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়া রাগে পুড়িতে লাগিল। সন্ধ্যার প্রাক্কালে অমূল্য আসিয়া অন্নপূর্ণাকে ধরিয়া বলিল, দিদি, পূজা বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এখনই ফিরে আসব। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন, বলিলেন, তোর মাকে জিজ্ঞেস করকে। অমূল্য জিদ করিতে লাগিল, না দিদি, এক্ষুনি ফিরে আসব, তুমি বলো যাই। অন্নপূর্ণা বলিলেন, না রে না, সে রাগী মানুষ, তাকে বলে যা। অমূল্য কাঁদিতে লাগিল, কাপড় ধরিয়া টানাটানি করিতে লাগিল, তুমি ছোট মাকে বলো না আমি নরেন্দ্রের সঙ্গে যাই, এখনই ফিরে আসব। অন্নপূর্ণা বলিলেন, নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না, এক দৌড়ে বাহির হইয়া গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কারে গেল, বিন্দু খোঁজ করিতেছে। তিনি চুপ করিয়া রহিলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়িতে লাগিল। তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন, কি নাচ হবে? নরেনের সঙ্গে তাই দেখতে গেছে, এখনই ফিরে আসবে, তোর কোনো ভয় নেই। বিন্দু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কে যেতে বলেছে? তুমি? অমূল্য যে সম্মতি না লইয়াই গিয়াছে, এ কথা অন্নপূর্ণা ভয়ে স্বীকার করিতে পারিলেন না। বলিলেন, এখনই আসবে। বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্য বাড়ি ঢুকিয়া যাই শুনিল ছোট মা ডাকিতেছে, সে গিয়া তাহার পিতার শয্যার একধারে শুইয়া পড়িল। প্রদীপের আলোকে বসিয়া চোখে চশমা আটিয়া যাদব ভাগবত পড়িতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কি রে অমূল্য? অমূল্য সাড়া দিল না। কদম আসিয়া বলিল, ছোট মা ডাকছেন, এসো। অমূল্য তাহার পিতার কাছে সরিয়া আসিয়া বলিল, বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। যাদব বিস্মিত হইয়া বলিলেন, আমি দিয়ে আসবো? কি হয়েছে কদম? কদম বুঝাইয়া বলিল,
যাদব বুঝিলেন এই লইয়া একটা কলহ অবশ্যম্ভাবী। একজন নিষেধ করিয়াছে, একজন হুকুম দিয়াছে। তাই অমূল্যকে সঙ্গ করিয়া ছোট বধূর ঘরের বাহিরে দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন, এইবারটি মাপ করো মা, ও বলছে আর করবে না। সেই রাত্রে দুই জায়ে আহারে বসিলে বিন্দু বলিল, আমি তোমার উপর রাগ করছি না দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতুম তাহলেও একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর হলো কি করে? তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি। তার উপরে বজ্জাতি বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যাই শুনেছে আমি ডাকছি, অমনি গিয়ে বড়ঠাকুরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, সেও ভালো। কিন্তু এক ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারবো না। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।